বিসমিল্লাহির রহমানির রহিম। 2020-21 শিক্ষাবর্ষের ভর্তিকৃত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা বাসায় সকলে সুস্থ ভালো আছো। আজকে এই অনলাইনে আমার সাথে তোমার দ্বিতীয় ক্লাস, অনলাইন ক্লাসে আমার পক্ষ থেকে ও অত্র কলেজ শিমুলিয়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা স্বাগত। একাদশ শ্রেণীর ভর্তিকৃত ছাত্রছাত্রীবৃন্দ, আজকে দ্বিতীয় ক্লাস। যদি ক্লাস দুইটা তোমাদের সাথে শ্রেণীকক্ষে হতো তাহলে অনেক ভালো হতো, কিন্তু বিপর্যয়ের কারণে সেটা সম্ভব হয়নি। তারপরেও যেভাবে আর কি অনলাইনে ক্লাস, এই ক্লাসটা তোমরা সবাই উপভোগ করবে, মনোযোগ সহকারে দেখবে, তাহলে উপকৃত হবে। আমি আজকেও দ্বিতীয় দিনের মতো আজকেও বিশেষ করে আমি আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ আতিকুল হক, সহকারী অধ্যাপক, শিমুলিয়া কলেজ, ঝিগরগাছা, যশোর। আমি কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তার আগে কৃষি শিক্ষা বই সম্পর্কে তোমাদের আবার একটু বলে দিই, কারণ আমার মনে হয় অনেকেই মেজরিটি পার্সেন্ট এখনও বই কেননি। তবে যত দ্রুত সম্ভব বইগুলো কিনে নাও, তাহলে দ্রুত উপকৃত হবে। বাজারে বিভিন্ন রাইটারের কৃষি শিক্ষা বই চলে আসছে, তার ভিতরে কয়েকজন রাইটারের বই মোটামুটি ভালো, যে বইগুলো তোমরা কিনলে বেশ উপকৃত হবে। সেই কয়েকজন রাইটারের নাম আমি বলে দিচ্ছি। কৃষি শিক্ষা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, দুটা বই কিনতে হবে। বর্তমান শিক্ষা বোর্ড এর নির্দেশক্রমে প্রতি ইয়ারে দুটা পত্রই আলোচনা করা হয়ে থাকে। সেই কারণে বা সেই লক্ষ্যে দুটা পেপারই দরকার। কৃষি শিক্ষা প্রথম পত্র, দ্বিতীয় পত্রের বই বাজারে আসছে। এদের মধ্যে লেখক আছে যেমন ডক্টর প্রণয়বালা ও ডক্টর আবুল কালাম আজাদ। এই একটা বই আছে, এই রাইটারের বইটা মোটামুটি ভালো, তোমরা কিনতে পারো। তারপরে কৃষি শিক্ষা প্রথম পত্র, দ্বিতীয় পত্রে আরেকটা বই আছে কৃষিবিদ শহীদুল ইসলাম ও কৃষিবিদ রফিকুজ্জামানের। এই বইটা বেশ ভালো, এটাও কিনতে পারো। অথবা ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন পিকে সাহেবের বই আছে বাজারে, এটাও ভালো। এছাড়া আরেকটা রাইটারের বই আমি তোমাদের রাইটারের নাম বলে দিচ্ছি, মোহাম্মদ তহিদুল ইসলাম ও মোহাম্মদ মফিজুর রহমান। এনারও প্রথম পত্র বা দ্বিতীয় পত্রের বই বাজারে আসছে, এ থেকে কিনতে পারো। আমি আশা করব এই যে 4জন না 5জন রাইটারের নাম আমি বললাম, এদের থেকে যে কোনো একটা বই তোমরা ক্রয় করলে তা থেকে বেশ উপকৃত হবে। আজকে আমি বিশেষ করে কৃষি শিক্ষা প্রথম পত্রের বাংলাদেশের কৃষি প্রথম পত্রের প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি নিয়ে আলোচনা করব। গতদিন বাংলাদেশের কৃষি এগ্রিকালচার অফ বাংলাদেশ, এগ্রিকালচার অফ বাংলাদেশ, বাংলাদেশের কৃষি নিয়ে আলোচনা করেছিলাম। আমি আজকেও বাংলাদেশের কৃষির সংজ্ঞাটা একটু আলোচনা করে আমি আমার মূল আলোচ্য বিষয়ে ফিরে যাব। বাংলাদেশ কৃষি, বিশেষ করে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশে বর্তমানে শতকরা 62 জন প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। জিডিপিতে কৃষি খাতের অবদান 14.23%। এবার আসা যাচ্ছে কৃষি কি। কৃষির ইংরেজি শব্দ এগ্রিকালচার। এগ্রিকালচার শব্দটি ল্যাটিন শব্দ হতে এসেছে। এখানে এগ্রিকালচার শব্দটি দুটি খণ্ডে বিভক্ত। একটা হলো এজার বা ফিল্ড, মানে জমি, কালচার বা কাল্টিভেশন,
চাষ। তাহলে এজার বা ফিল্ড জমি, কাল্টিভেশন, কালচার বা কাল্টিভেশন চাষ। সুতরাং জমি চাষ করে ফসল উৎপাদন করাকে কৃষি বলে। কিন্তু সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে আধুনিক সভ্যতার বিকাশের ফলে কৃষির সংজ্ঞার কিছুটা বৃদ্ধি সাধিত হয়েছে। সেই ক্ষেত্রে শুধুমাত্র জমি চাষ করে ফসল উৎপাদনের পাশাপাশি মৎস্য চাষ, পশুপালন, গৃহায়ন, পশুপালন, গবাদি পশু, হাঁস মুরগি, বনায়ন সব কিছু কৃষির অন্তর্ভুক্ত। সুতরাং গতদিন আমি আলোচনা করতে করতে এগ্রিকালচার অফ সেক্টর অফ বাংলাদেশ কৃষির ক্ষেত্র নিয়ে আলোচনা করছিলাম। কৃষির ক্ষেত্র নিয়ে বিশেষ করে কৃষির ক্ষেত্র হলো কৃষির ক্ষেত্রের ভিতরে আমি ফসল সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছিলাম তোমাদের, যেমন মাঠ ফসল, উদ্যান ফসল। তাহলে কৃষির ক্ষেত্র আজ আমার আলোচ্য মূল বিষয় হলো কৃষির ক্ষেত্র। কৃষির ক্ষেত্র, এগ্রিকালচার সেক্টর অফ বাংলাদেশ কৃষির ক্ষেত্র। কৃষির সংজ্ঞার পরিধি বৃদ্ধির সাথে সাথে কৃষির ক্ষেত্রটাও ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কৃষির ক্ষেত্র যেমন ফসল উৎপাদনের ক্ষেত্রে ফসলকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, মাঠ ফসল আর উদ্যান ফসল। মাঠ ফসল বলতে আমরা সেই সমস্ত ফসলকে বুঝে থাকি যে ফসলগুলো মাঠে ব্যাপকভাবে, খোলা মাঠে ব্যাপকভাবে বিস্তীর্ণ আকারে চাষাবাদ করা হয়ে থাকে, তাকে মাঠ ফসল বলে। যেমন ছোলা, মসুর, পাট, গম, ধান ইত্যাদি। আর উদ্যান ফসলটা অন্যদিকে, উদ্যান ফসলটা যে ফসলটা বাড়ির আঙিনায় বেড়া দিয়ে নিবিড় পরিচর্যার মাধ্যমে চাষাবাদ করা হয়ে থাকে তাকে বলা হচ্ছে উদ্যান ফসল। যেমন আম, জাম, ফুলকপি, পাতাকপি, তরিতরকারি ইত্যাদি। আজকে আমি দ্বিতীয় কৃষির ক্ষেত্র ফিশ, মৎস্য নিয়ে আলোচনা করব। মৎস্য, ফিশ, মৎস্য। মৎস্য কৃষির ক্ষেত্রে মৎস্য কৃষির অন্যতম একটি ক্ষেত্র। বিশেষ করে মাছ বলতে আমরা বুঝি শীতল রক্ত বিশিষ্ট জলজ মেরুদণ্ড প্রাণী যারা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং পাখনার সাহায্যে চলাফেরা করে। এই জলজ প্রাণীগুলোকে আমরা মৎস্য বা মাছ বলে থাকি। তাহলে মাছটা হলো কৃষির অন্যতম একটি ক্ষেত্র। বিশেষ করে শীতল রক্ত বিশিষ্ট জলজ মেরুদণ্ডীয় প্রাণী যারা ফুলকার সাহায্যে শ্বাসকার্য গ্রহণ করে এবং পাখনার সাহায্যে চলাফেরা করে, এদেরকে আমরা মাছ বলি। বর্তমান আমাদের প্রাণী আমিষের শতকরা 60% এই মাছ থেকে আসে। প্রাণী আমিষের বিশেষ করে শতকরা আমিষের 60% মৎস্য থেকে। এবং প্রতি বছর আমরা বিদেশে মাছ রপ্তানি করে মোট বৈদেশিক মুদ্রার 1.97% বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। এবং জিডিপিতে মৎস্য খাতের অবদান 3.61%। এটা হলো উৎস কৃষি ডায়েরি 2019। কৃষি, তাহলে আমরা এই পরিসংখ্যানটা পেলাম যে কৃষি ডায়েরি 2019 থেকে যে প্রাণীজ আমিষের 60% আছে মৎস্য থেকে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে এর অবদান 1.97% এবং দেশের জিডিপিতে এর অবদান 3.61%। এবং প্রতি বছর একজন মানুষের মাছের চাহিদা
21.91%। জন প্রতি বার্ষিক চাহিদা বার্ষিক চাহিদা 21.91%। এবং জন প্রতি মাসের বার্ষিক চাহিদা 21.91%, এটা আমরা মূলত পেয়ে থাকি। তাহলে বিশেষ করে আমরা বলা আছে মাছ কৃষির অন্যতম একটি ক্ষেত্র। মাছ বলতে আমরা বুঝি শীতল রক্ত বিশিষ্ট মেরুদণ্ডীয় জলজ মেরুদণ্ডীয় প্রাণী, যা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং পাখার সাহায্যে চলাফেরা করে। এবং প্রাণীজ আমিষের শতকরা 60% মাছ থেকে আসে এবং বৈদেশিক মুদ্রা অবদানের ক্ষেত্রে অবদান 1.97%। এবং বাংলাদেশের জিডিপিতে অবদান 3.61%। এটা হলো, এই তথ্যটা আসছে কৃষি ডায়েরি 2019 থেকে। এবং জন প্রতি বার্ষিক মাছের চাহিদা 21.91%। এখন আসা যাক মৎস্য বিজ্ঞানের ধারণা। এখন মৎস্য বিজ্ঞানের ধারণা বলতে আমরা এটাই বুঝি, বিজ্ঞানের যে শাখায় মাছের শ্রেণীবিভাগ, মাছ চাষ, মাছ লালন পালন, উৎপাদন, বিপণন ও মাছের রোগ তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়, তাকে মৎস্য বিজ্ঞান বলে। মৎস্য বিজ্ঞানের আবার একটু বলি, মৎস্য বিজ্ঞানের যে শাখায় বিশেষ করে মাছের শ্রেণীবিভাগ, মাছের উৎপাদন, মাছের লালন পালন, পরিবহন, বিপণন, সংরক্ষণ ও রোগ তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়, তাকে মৎস্য বিজ্ঞান বলে। মৎস্য বিজ্ঞানের পাশাপাশি মাছের সাথে যে সমস্ত জলজ প্রাণী আছে, যেমন চিংড়ি, শামুক, ঝিনুক, এগুলো মৎস্য বিজ্ঞানের আলোচ্য বিষয়। আবার বলা যায় মৎস্য চাষ বলতে আমরা অ্যাকুয়া কালচারকে বুঝে থাকি। আবার মৎস্য চাষকে আমরা অ্যাকুয়া কালচারকে মৎস্য চাষ। মৎস্য চাষ বলতে আমরা অ্যাকুয়া কালচার আবার মৎস্য চাষ বলতে আমরা অ্যাকুয়া কালচারকে বুঝে থাকি। অ্যাকুয়া কালচার দুটি শব্দের সম্মিলিত রূপ। অ্যাকুয়া কালচার, অ্যাকুয়া কালচার, অ্যাকুয়া এবং কালচার শব্দ দুটি গ্রিক শব্দ থেকে আসছে। শব্দ থেকে এসেছে। এখানে অ্যাকুয়া অর্থ পানি এবং কালচার অর্থ চাষ। সুতরাং শব্দ দুটি যদি সমন্বয় করা হয় তাহলে হয় অ্যাকুয়া কালচার। অ্যাকুয়া কালচারটি পানিতে চাষ বা মাছ চাষকে বুঝিয়ে থাকি। তাহলে মাছ চাষ বলতে আমরা অ্যাকুয়া কালচারকে বুঝে থাকি। অ্যাকুয়া কালচার দুটি শব্দের সম্মিলিত রূপ। অ্যাকুয়া এবং কালচার, অ্যাকুয়া এবং কালচার শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। এখানে অ্যাকুয়া অর্থ পানি এবং কালচার অর্থ চাষ। সুতরাং পানি চাষ বা মাছ চাষ। তাহলে অ্যাকুয়া কালচার বলতে আমরা মাছ চাষকে বুঝে থাকি। এখন আসা যাক মাছ চাষের গুরুত্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যদি অনলাইনে আজকের এই ক্লাসটা উপভোগ করো বা দেখে থাকো, তাহলে মাছ চাষ সম্পর্কে বা বাংলাদেশের কৃষি সম্পর্কে, এগ্রিকালচার অফ বাংলাদেশের কৃষি সম্পর্কে, কৃষির ক্ষেত্রের ভিতরে যে মৎস্য কৃষির অন্যতম একটি ক্ষেত্র, এই মৎস্য সম্পর্কে একটা সাম্যক ধারণা লাভ করতে পারবে। এখন মাছ চাষের গুরুত্ব। এখন আসা যাক মাছ চাষের গুরুত্ব। বিশেষ করে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে, কর্মসংস্থান বৃদ্ধিতে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নিম্নে মাছ চাষের গুরুত্ব তুলে ধরা হলো। যেমন 1 নম্বর গুরুত্ব হলো পুষ্টিমান উন্নয়ন।
পুষ্টিমান উন্নয়ন, বিশেষ করে মাছ আমাদের পুষ্টির মান উন্নয়ন ঘটে থাকে। বলা হচ্ছে প্রাণীজ আমিষের শতকরা 60% মাছ থেকে আসে এবং প্রোটিন, একজন মানুষের দৈনিক প্রোটিনের প্রয়োজন, বিশেষ করে একজন মানুষের দৈনিক প্রোটিনের প্রয়োজন 45.3%, কিন্তু মাছ থেকে আসে 15.1%। এক্ষেত্রে মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুষ্টিমান উন্নয়ন, মাছ আমাদের পুষ্টিমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে প্রাণীজ আমিষের 60% আসে মাছ থেকে। প্রতিদিন একজন মানুষের প্রোটিনের দরকার হয় 45.3%, 45.3%, কিন্তু 45.3 গ্রাম, 45.3 গ্রাম, কিন্তু আমরা মাছ থেকে পেয়ে থাকি 15.1 গ্রাম। এক্ষেত্রে মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 2 নম্বর হলো কর্মসংস্থান বৃদ্ধি। কর্মসংস্থান বৃদ্ধি, বর্তমানে বিশেষ করে শতকরা 8% লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে এই মাছের উৎপাদন, সংরক্ষণ বিপণন করে জীবিকা নির্বাহ করে। এক্ষেত্রে মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 3 নম্বর হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন। বৈদেশিক মুদ্রা অর্জন, প্রতি বছর বিশেষ করে আমাদের দেশের উৎপাদিত মাছ আমরা বিদেশে রপ্তানি করে থাকি। বিদেশে রপ্তানি করে একটা মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা আমরা পেয়ে থাকি, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বলা হচ্ছে 2019 সালের পরিসংখ্যান তথ্য অনুযায়ী জানা যায় এই বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে মাছ চাষের অবদান 1.97%। এক্ষেত্রেও মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 4 নম্বর আর্থসামাজিক উন্নয়ন। আর্থসামাজিক উন্নয়ন, বিশেষ করে দরিদ্র সমাজে, বিশেষ করে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে গিয়ে আমাদের দেশে এখন বর্তমান শিক্ষিত যুব সমাজগুলো কর্মসংস্থানের পথ হিসাবে মাছ চাষ, মাছ সংরক্ষণ, মাছ প্রজনন প্রভৃতি বিষয়ে কাজ করে ব্যক্তি তথা সামাজিক তথা রাষ্ট্রীয় উন্নয়নে ঘটাতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে বিশেষ করে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে মাছ আমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 5 নম্বর হলো সার উৎপাদন। সার উৎপাদন, বিশেষ করে আমরা অনেক মাছ সংগ্রহ করে থাকি। এর ভিতরে কিছু কিছু মাছ দেখা আছে প্রয়োজনের অতিরিক্ত মাছগুলো আমরা কারখানায় সার উৎপাদনের কাজে ব্যবহার করা হয়ে থাকে, এবং যে মাছগুলো দেখা যাচ্ছে নষ্ট হয়ে যায় সেই মাছ দিয়ে এবং মাছের নাড়ি ভুঁড়ি পাখনা দিয়ে আমরা সার উৎপাদনের কাজে ব্যবহার করি। সার আমাদের কৃষি উৎপাদনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর থেকে মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভিটামিনের উৎস। ভিটামিনের উৎস, মাছ ভিটামিনের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে মাছের তেল, মাছের 2 ধরনের তেল, মাছ থেকে 2 ধরনের তেল পাওয়া যায়। একটা হলো যকৃৎ তেল, একটা হলো দেহের তেল। যকৃৎ তেল মাছের যকৃৎ থেকে পাওয়া যায়, আর দেহের তেলটা হলো দেহ থেকে পাওয়া যায়। এই তেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ডি থাকে, যা বাজারে আমরা বিশেষ করে অ্যালোপ্যাথিক ওষুধে এ ক্যাপসুল এবং ডি ক্যাপসুল পেয়ে থাকি। এটা মাছের থেকে এসে থাকে। এক্ষেত্রে মাছ আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মাছের আঠা, 7 নম্বর পয়েন্ট হলো মাছের আঠা।
কিছু কিছু মাছ আছে যে মাছ থেকে এক ধরনের আঠা তৈরি হয়, যে আঠাগুলো আমরা বিভিন্ন ধরনের বইয়ের বাইন্ডিংয়ের কাজে বা কাগজের বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি। এক্ষেত্রে মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কৃত্রিম মুক্তা তৈরি। কৃত্রিম মুক্তা তৈরি, বিশেষ করে কিছু কিছু মাছ আছে যে মাছেরগুলো আষ্টে ছাড়িয়ে গায়ে একটা সাদা আবরণ আছে, আবরণটা কাচের উপর, ফাঁপা কাচের উপর প্রলেপ দিয়ে কাচের ভিতরে মোম দিয়ে আটকে দিয়ে মুক্তা, কৃত্রিম মুক্তা তৈরি করা হয়। তাহলে এক্ষেত্রেও যেগুলো বিভিন্ন ধরনের প্রসাধনী হিসাবে ব্যবহার করা হয়, যেগুলো এক্ষেত্রেও মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাজসজ্জা। সাজসজ্জা তৈরি। সাজসজ্জা তৈরি বিশেষ করে বিভিন্ন বাসা বাড়িতে বা অফিস আদালতে অ্যাকুয়ারিয়ামে বিভিন্ন প্রজাতির মাছ, যেমন অ্যাঞ্জেল, জেব্রা, গোল্ডফিশ, অ্যাঞ্জেল, জেব্রা, গোল্ডফিশ প্রভৃতি মাছ অ্যাকুয়ারিয়ামে ভরে বিশেষ করে শৌখিন হিসাবে দেখানো হয়। এক্ষেত্রে মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জৈবিক নিয়ন্ত্রণ। জৈবিক নিয়ন্ত্রণ দেখা যাচ্ছে কিছু কিছু মাছ দেখা যায় পানির তলদেশে বিভিন্ন ধরনের যেমন কীট পতঙ্গের লার্ভা খেয়ে পরিবেশটাকে নিয়ন্ত্রণ করে। এই ক্ষেত্রে জৈবিক নিয়ন্ত্রণ করে তলদেশের পানি বা পরিবেশকে সুন্দর রাখে। এই ক্ষেত্রে মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মৎস্য শিল্প। পরের পয়েন্ট হলো মৎস্য শিল্প। বর্তমানে মাছ চাষ, উৎপাদন, প্রজনন, সংরক্ষণ বা মাছ থেকে বিভিন্ন ধরনের কাঁচামাল সংগ্রহ, এই সমস্ত শিল্পে অনেক লোক কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। এক্ষেত্রে মাছ আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঔষধ তৈরিতে। ঔষধ তৈরিতে মাছের গুরুত্ব। বিভিন্ন ধরনের ঔষধের কাঁচামাল হিসেবে মাছ ব্যবহার করা হয়, যা ঔষধ শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। এদিক থেকে মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাছের টোপ। আবার মাছের টোপ বলতে আমরা মাছ শিকারের ক্ষেত্রে যে টোপটাকে আমরা ব্যবহার করি সেই টোপটার কথা বলা হচ্ছে। টোপ বিশেষ করে ছোটো ছোটো মাছকে টোপ হিসেবে আমরা ব্যবহার করি, যা বড় মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। এই ক্ষেত্রে মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আজকে আমরা কৃষির অন্যতম একটি ক্ষেত্র মাছ বলা হচ্ছে মাছ চাষের, মাছ চাষ কৃষির অন্যতম একটি ক্ষেত্র। মাছ বলতে আমরা বুঝি শীতল রক্ত বিশিষ্ট জলজ প্রাণী, যা ফুলগাছ সাহায্যে শ্বাস গ্রহণ করে এবং পাখনা সাহায্যে চলাফেরা করে। বাংলাদেশে মোট প্রাণীজ আমিষের 60% মাছ ও মাছ থেকে আসে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে এর অবদান 1.97% এবং বাংলাদেশের জিডিপিতে এর অবদান 3.61% এবং জনপ্রতি মাছের বার্ষিক চাহিদা হল 21.23%। এক্ষেত্রে মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আবার মাছ চাষ বলতে আমরা অ্যাকুয়া কালচারকে বুঝে থাকি। এখানে অ্যাকুয়া এবং কালচার দুটি গ্রিক শব্দের সম্মিলিত রূপ। অ্যাকুয়া অর্থ পানি এবং কালচার অর্থ চাষ, সুতরাং শব্দ দুটিকে যদি একত্রিত করা হয় তবে আছে পানি চাষ বা মাছ চাষ। সর্বশেষে আমরা মাছ চাষের গুরুত্ব নিয়ে আলোচনা করব। মাছ বিশেষ করে আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নিম্নে মাছের গুরুত্বগুলো
আলোচনা করা হলো। 1 নম্বর হলো পুষ্টিমান উন্নয়ন। বলা হচ্ছে প্রাণীজ আমিষের 60% এই মাছ থেকে আসে। এই ক্ষেত্রে মাছ আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 2 নম্বর হচ্ছে কর্মসংস্থান। বিশেষ করে মাছ চাষ, উৎপাদন, সংরক্ষণ, প্রজনন, বিপণন প্রভৃতির ক্ষেত্রে বহু লোক, বিশেষ করে শতকরা 8 জন করে লোক এই সেক্টরে কাজ করে কর্মসংস্থান সৃষ্টি করে থাকে। এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে থাকে। বৈদেশিক মুদ্রা অর্জন। প্রতি বছর আমরা বিদেশে আমাদের উৎপাদিত মাছের একটি অংশ বিদেশে রপ্তানি করে থাকি। এই মোট রপ্তানি আয়ের 1.97% মাছ থেকে আসে। এই ক্ষেত্রেও মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর্থসামাজিক উন্নয়ন। পরের পয়েন্ট হলো আর্থসামাজিক উন্নয়নটা হলো বিশেষ করে সমাজের বেকার জনগোষ্ঠীর একটি অংশ মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে ব্যক্তি জীবন তথা সামাজিক রাষ্ট্রের উন্নয়নের সাথে সাথে আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখে চলে। এক্ষেত্রে মাছ আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সার উৎপাদন। সার উৎপাদন, উৎপাদিত মাছের যে মাছটা নষ্ট হয়ে যায় বা অতিরিক্ত মাছ থেকে আমরা যে মাছগুলো নষ্ট হয়ে যায় বা খাবারের অনুপযোগী হয়ে পড়ে সেই মাছগুলো আমরা মাছ বা মাছের আঁশ নাড়িভুড়ি দিয়ে সার উৎপাদনের কাজে ব্যবহার করি। এক্ষেত্রে মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভিটামিনের উৎস। বিশেষ করে ভিটামিনের উৎসে মাছের অবদান অনস্বীকার্য। মাছ থেকে 2 ধরনের তেল পাওয়া যায়, একটা যকৃৎ তেল, একটা দেহ তেল। যকৃৎ তেল হতে বিশেষ করে ভিটামিন এ এবং ডি ক্যাপসুল তৈরি করা হয়, যা আমাদের দেহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মাছের আঠা দিয়ে বইয়ের বাইন্ডিং কাজে ব্যবহার করা হয়। অন্যদিকে কৃত্রিম মুক্তা তৈরি, মাছের আঁশ তুলে ওর দেহে যে সাদা একটা আবরণ থাকে ওই আবরণটা ফাঁপা কাঁচের সাথে প্রলেপ দিয়ে কৃত্রিম মুক্তা তৈরি করা হয়, যে ক্ষেত্রে মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাজসজ্জা তৈরি। অনেক সময় দেখা যায় যে বাসা বাড়ি বা অফিস আদালতে অ্যাকুয়ারিয়ামে বিভিন্ন প্রজাতির মাছ যেমন অ্যাঞ্জেল, জেব্রা, গোল্ডফিশ রেখে সাজসজ্জা তৈরির কাজে ব্যবহার করা হয়। জৈবিক নিয়ন্ত্রণ। কিছু কিছু মাছ জৈবিক নিয়ন্ত্রণ কিছু কিছু মাছ বিশেষ করে পানির নিচেই বিভিন্ন ধরনের কীট পতঙ্গের লার্ভা খেয়ে পরিবেশ সুস্থ সবল রাখে। এই ক্ষেত্রে মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মৎস্য শিল্প। বর্তমান মাছের সাথে সম্পৃক্ত বিভিন্ন শিল্প কলকারখানা গড়ে উঠেছে, যেখানে অনেক সংখ্যক মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করে। এক্ষেত্রে মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঔষধ তৈরি। অনেক ঔষধের কাঁচামাল হিসেবে মাছ ব্যবহার করা হয়। এক্ষেত্রেও মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি এতক্ষণ তোমাদেরকে বিশেষ করে বাংলাদেশ কৃষির এগ্রিকালচার বাংলাদেশ কৃষি বা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের কৃষির ক্ষেত্রের মাছ কৃষির অন্যতম একটা ক্ষেত্র নিয়ে আলোচনা করলাম। আমার এই আলোচনাটা তোমরা অনলাইনে যদি উপভোগ করো বা দেখে থাকো তাহলে বেশ উপকৃত হবে। সর্বশেষ আমি তোমাদেরকে আবারও বলছি, তোমরা দ্রুত বই কিনে নেবে। বই কিনে বইয়ের সাথে আমার এই আলোচনা মিলালে এর থেকে বেশ উপকৃত পাবে। পরিশেষে আমি তোমাদেরকে আবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে পরবর্তী ক্লাস দেখার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি বলে আমি আমার আলোচ্য বিষয় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।